আলাইকুম, সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদ আয়োজনে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। মানব পাচার ও মাদক দমনে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সতর্ক থাকার তাগিদ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। কক্সবাজারে অপহৃত 4 স্কুল শিক্ষার্থী 3 জনকে উদ্ধার ও 7 অপহরণকারী গ্রেপ্তার, একজনের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী। সেনা ও বিমান বাহিনীতে গুম খুনের ঘটনায় জিয়াকে দায়ী করে মরণোত্তর বিচার দাবি, স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। খালেদার বিদেশে চিকিৎসার আইনগত সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী, ন্যূনতম চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অভিযোগ বিএনপির। এবং প্রজাপতির অনেক প্রজাতি হারিয়ে যাওয়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ, প্রজাপতি মেলায় পরিবেশ সংরক্ষণের তাগিদ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। গ্যালারি চিত্রকে মহাকাশ বিজ্ঞান উৎসবের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানব পাচার ও মাদকের মতো অপরাধে যাতে তরুণরা না জড়িয়ে যায় সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, এসব দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে মানবাধিকার লঙ্ঘন না করে সেদিকেও সতর্ক থাকতে হবে। জাতীয় মানবাধিকার দিবসের আলোচনায় রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা ও নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও, এমন প্রতিপাদ্যে পালন হচ্ছে এবারের বিশ্ব মানবাধিকার দিবস। র্যালির পর জাতীয় মানবাধিকার কমিশনের আলোচনা সভায় ভিডিও বার্তায় যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, মানব পাচার ও মাদকের ভয়াবহতায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পাশাপাশি অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মকে এসব থেকে দূরে রাখতে হবে। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। দায়িত্ব পালন করে যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেই দিকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কখনই কাম্য নয়। মাদক, মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও ব্যাপক জনসচেতনতা দরকার। সচেতনতা, দৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে এবং টিকটক লাইকের লোভনীয় ফাঁদে পা দিয়ে মানব পাচারের শিকারে পরিণত না হয়, আমি সেই ব্যাপারে অভিভাবকদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। মিয়ানমার, আফগানিস্তান ও সিরিয়া সহ বিভিন্ন দেশে মানবিক সংকট চলছে উল্লেখ করে রাষ্ট্রপতি এ সংকট ঠেকাতে বিশ্বকে একসাথে কাজ করার আহ্বান জানান। মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা ও নিজ দেশে প্রত্যাবাসনের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এবছর জাতিসংঘে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজলিউশনটি গৃহীত হওয়ায় আমরা আশার আলো দেখছি। আমার বিশ্বাস, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের সমান ভূমিকা রাখতে হবে বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে প্যাচার দ্বীপ হতে অপহৃত 4 স্কুল ছাত্রের 3 জনকে উদ্ধার এবং 7 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত আরেক স্কুল ছাত্রকে উদ্ধারে চলছে যৌথ অভিযান। র্যাব জানায়, সন্ধ্যায় টেকনাফের লেদার রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড় থেকে অপহৃত স্কুল ছাত্রের একজনকে উদ্ধার এবং 2 অপহরণকারীকে গ্রেপ্তার করেন তারা। উদ্ধার অভিযানের সময় অপহরণকারীদের থেকে পালিয়ে আসা 2 ভিকটিমকে উদ্ধার করে এপিবিএন। সে সময় 5 অপহরণকারীকে গ্রেপ্তার করেন তারা।
অপর স্কুল ছাত্রকে উদ্ধারে আশপাশের পাহাড়গুলোতে র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও টেকনাফ থানা পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। রামুর প্যাচারদ্বীপের বাসিন্দা ও সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে নিয়ে স্থানীয় একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিম গত 7 ডিসেম্বর সকালে সেন্ট মার্টিনে বেড়ানোর কথা বলে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে স্কুল ছাত্রদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন শিক্ষার্থীদের স্বজনদের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে মুক্তিপণ বাবদ 20 লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। 1977 সালে সেনা ও বিমান বাহিনীতে গুম, খুন ও হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে দায়ী করে তার মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রাজধানীতে এক মানববন্ধনে এ দাবি জানান। শাকির আদনানের রিপোর্ট। 1977 সালের 2রা অক্টোবর কথিত বিদ্রোহ দমনের নামে তৎকালীন জেনারেল জিয়াউর রহমানের ষড়যন্ত্রে নিহত, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত সেনা এবং বিমান বাহিনীর পরিবারের সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর গুলশানে মানববন্ধন করেন। অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, কারাদণ্ড ও চাকরিচ্যুত করা হয়েছে তাদের নির্দোষ ও শহীদ ঘোষণা, নিহতদের স্ব পদে পদোন্নতি দেখিয়ে সরকারি সব সুযোগ সুবিধা দেয়া এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের পুনর্বাসন সহ 6 দফা দাবি জানানো হয়। আমার বাবা ছুটিতে ছিল, কেন তাকে বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করলো? বাবাকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি লাশটা পাই না, বাবার কবরটা কোথায় এটাও আমি জানি না। আমার বাবাকে 77-এ 2রা অক্টোবরে কোথায় যে হারিয়ে ফেলেছি তা আজও আমরা জানতে পারি না। খুনি জিয়ার বিচার চাই, বিচার চাই। কেন আমার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে? 20 বছর সাজা দেওয়ার পরে আমরা তো পর্যায়ক্রমে জেল খেটে মুক্তি পেয়েছি। আমি ভুক্তভোগী, আমার 10 বছর সাজা হয়েছিল। পাশাপাশি মানববন্ধনে 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ বিভিন্ন সময়ে আগুন সন্ত্রাসের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান নিহত ও আহত পরিবারের সদস্যরা। আমার বাবা 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন। এখনো সেই স্পিনটার শরীরে বহন করতেছি। তারেক জিয়া বিদেশ থাকুক, সে বাংলাদেশে আসুক, তার বিচার হোক এবং বাবর, খালেদা জিয়ার সবার বিচার হোক, এটাই আমরা চাই। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। আইনমন্ত্রী বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার আবেদন আইনগতভাবে বিবেচনা করার সুযোগ আর নেই। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সর্বোচ্চ নজির স্থাপন করেছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। আখাউড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে বলেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জন করা যায় না। এখন বিদেশে যাইতে দিতে হবে। একটা আইনে কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে, সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। 2বার সেই জন্য সেই ক্ষেত্রে ওনার বিদেশ যাওয়ার আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করেছে এবং আমি যে আইনে এটা নাকচ করেছি সেটা সঠিক। নিজ বাসভবন থেকে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি কিংবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ বর্তমানে খালেদা জিয়া যে সুযোগ পাচ্ছেন তা পায়নি। গ্রেনেড হামলা চালালো তাকে হত্যার উদ্দেশ্যে। 15 আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও বেগম জিয়ার কেক কেটে ভুয়া জন্মদিনের উৎসব পালন কোন সভ্য দেশে সম্ভব? ফখরুল সাহেব জবাব দেবেন কি? নির্বাহী আদেশে সাজা স্থগিত করে বঙ্গবন্ধু কন্যা বেগম জিয়াকে বাসায় বসে এবং নিজের পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করাই তাদের উদ্দেশ্য। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা মায়াকান্না করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বা মুক্তির জন্য বিএনপি চোখে পড়ার মতো একটি মিছিলও করেনি।
ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন ভয়াবহ দুঃসময় চলছে। বিকেলে গুলশান একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি এ সেমিনারের আয়োজন করেন। অনুষ্ঠানে গত কয়েক বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ন্যূনতম চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। এই কর্তৃত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্য সিস্টেমেটিক্যালি তারা সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ভেঙে দিয়েছে। আজকে আপনার আমার অধিকার, মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, আমার বিচার পাওয়ার অধিকার, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা শব্দের প্রতীক, তিনিও আজকে তার যে অধিকার, ন্যূনতম যে অধিকার, একটা চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের ধারাবাহিকতায় সম্প্রতি যারা বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সম্মান এবং স্নাতকোত্তর সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেসব শিক্ষার্থীদের নিয়ে চা চক্রের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষার্থীরা বলছেন, এমন আয়োজন পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। এই প্রথমবারের মতো ভিন্নধর্মী আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের। এতদিন মেধাবী শিক্ষার্থীদের বিভাগ, হল কিংবা অনুষদ থেকে নানাভাবে সম্মান জানানো হলেও এবারই তাদের উপাচার্য ভবনে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়। এসব শিক্ষার্থী ভবিষ্যতে তাদের মেধা এবং জ্ঞান দিয়ে দেশকে সমৃদ্ধ করবে, এমনটি প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমরা এই শতবর্ষে একটা এরপরে অ্যানুয়াল ইভেন্ট থাকবে। ভাইস চ্যান্সেলর যিনি থাকেন তিনি আমাদের কৃতি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবেন, আমন্ত্রণ জানাবেন, এই লনে এক কাপ চা অফার করবেন এবং শিক্ষার্থীরাও তাদের এর মাধ্যমে সুন্দর একটি মূল্যবোধ নিয়ে তারা গড়ে উঠবে। এই বিদ্যাঙ্গনে এসে একজন শিক্ষার্থী যে পরিবেশ পায়, সেই পরিবেশ হলো একজন শিক্ষার্থীকে তাকে পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তুলতে। যারা আজকে আসতে পারেনি তোমাদের বন্ধু, তারাও মেধা, মনন এবং তারাও প্রজ্ঞায় অনেক দূর এগিয়ে। আশা করি এই বার্তা তাদের কাছেও যাবে যে আগামী দিনে তাদের সময়ের সঠিক ব্যবহার তারা করবে, যাতে করে তারা আরো আলোকিত হতে পারে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন এবং জাতির ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীরা এই ধারাকে বজায় রাখার আশা করেন। কিছুদিন আগে প্রথমে যখন ইমেইলে এটা আসলো যে একটা চা চক্রের আমন্ত্রণ পাচ্ছি ভিসি স্যারের বাসার লনে, তখন থেকেই ভালো লাগার অনুভূতিটা শুরু। আমি অনার্সের ফার্স্ট হিসেবে এখানে এসেছি, তো এই অনুষ্ঠানটা সত্যি অত্যন্ত এখানে এসে সত্যি খুব গর্বিত মনে হচ্ছে নিজেকে, যে এত বছরের কষ্ট করে যে একটা আমরা ভালো ফলাফল করেছি সেটার যে একটা মূল্যায়ন হলো এখানে। অনুপ্রেরণা দেবে ভবিষ্যতে যাতে আমরা যেন আরো অনেক ভালো করতে পারি। এই অ্যাচিভমেন্টটার জন্য বাহবা দিচ্ছে, আপনি অবশ্যই ওই অ্যাচিভমেন্টটা করার জন্যই চেষ্টা করবেন, হার্ডওয়ার্ক করতে অবশ্যই এটা বড় মোটিভেটর। এমন ভিন্নধর্মী আয়োজন নিয়ে প্রশংসা করেন উপস্থিত সবাই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 11তম প্রজাপতি মেলা। পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পতঙ্গ প্রজাপতির অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উন্নয়নে পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়েছেন তারা। শৌমিক আহমেদের রিপোর্ট। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই স্লোগানে অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা 2021। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ হয় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। প্রজাপতি দেখতে অনেক ভালো, অনেক ধরনের ইয়েলো, অরেঞ্জ, রেড, ব্রাউন, অনেক। প্রতি বছর এখানে আসি এবং অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। প্রজাপতি বেশি দেখা যায় না, তো এখানে ভাবলাম এসে একটু প্রজাপতি, সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পাই নাকি। সংক্ষিপ্ত আলোচনায় প্রজাপতির মতো স্বল্প আয়ুর রঙিন পতঙ্গ কিভাবে প্রকৃতিতে বড় অবদান রাখছে তা তুলে ধরেন বিশেষজ্ঞ আলোচকরা। আমরা আসলে প্রজাপতি মেলা নিয়ে যে ভাবনা জায়গাটাতে থাকি, সেটা হচ্ছে যে প্রজাপতি যে ভূমিকাটা আসলে বনাঞ্চলে যে ফরেস্ট
ইকোসিস্টেমে এটি বীজ উৎপন্ন করতে সাহায্য করে এবং আপনার গাছপালা বাড়ায়। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই যে বৈচিত্র্যতা ছিল প্রজাপতি, বিশেষ করে আজকে থেকে 20 বছর বা 30 বছর আমাদের দেখছি যে 120 প্রজাতি, সেটা কিন্তু কমে এখন অর্ধেকে চলে আসছে। তার যে হ্যাবিট্যাট সেটি নষ্ট হচ্ছে দেখেই এই প্রাণীগুলো, এই পতঙ্গগুলো এই ক্রমাগত এই রেড লিস্টে উঠে আসছে। যত বেশি উঠবে তত বেশি দুঃসংবাদ, যত বেশি কমে যাবে তত বেশি সুসংবাদ। এই চিত্রটা সার্বিক, বিশ্বব্যাপী, বাংলাদেশের বাইরে নয়। এই যেটা দরকার সেটা হচ্ছে এই পরিবেশ বান্ধব প্ল্যানিং, যেটাকে IUCN আমরা এখন বলছি নেচার বেসড সলিউশন, সেটি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। নগর পরিকল্পনায় বিশেষ করে আনতে হবে, যেটা আমাদের নগরায়ন হচ্ছে। পতঙ্গ ওপরে নির্ভর করে পাখি বেঁচে থাকে, তাছাড়াও পতঙ্গের উপরে নির্ভর করে আমরা বেঁচে আছি। ওরাই ফুলের পরাগায়ন করে, তাই ফল হয়। কিন্তু দেখেন আমরা এত বেশি কীটনাশক ব্যবহার করি ক্ষেত খামারে, বাগানে, নিজের বাড়িতে, যে পতঙ্গ প্রায় শেষ। পতঙ্গটির অনেক প্রজাতি প্রকৃতি থেকে হারিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। যে অবজ্ঞা আমরা প্রকৃতির পরিবেশের প্রতি করছি সেখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এই ছোট্ট পতঙ্গ, এত সুন্দর একটি পতঙ্গ প্রজাপতি, যে শুধু সৌন্দর্যই দিচ্ছে না, আমাদের কিন্তু নানাভাবে সাহায্য করছে এই প্রকৃতি পরিবেশকে ভালো রাখার জন্য। এবং ওরা যদি ভালো না থাকে আমরাও ভালো থাকবো না, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। সুন্দর এই প্রকৃতিকে ভালো রাখতে হলে এবং সুন্দর রাখতে হলে আমাদের কিন্তু ওদের ব্যাপারে সচেতন হতে হবে। সবাইকে সচেতন হতে হবে। প্রজাপতি কোনো পরিবেশের প্রত্যেকটা জীবকে যত্ন করতে হবে এবং পরিচর্যা করতে হবে, এবং তার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য এবারের বাটারফ্লাই পদক 2021 পান অধ্যাপক হাসপাতালি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকে চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। 50 বছর পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ 7ম পর্ব। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সন্নিকটে যখন বাংলাদেশ, তখন পাকিস্তানের পরাজয় ঠেকাতে পাকিস্তানের মিত্র দেশগুলো আন্তর্জাতিক অঙ্গনে ষড়যন্ত্র শুরু করে। সব ষড়যন্ত্র মোকাবেলা করেই স্বাধীন হয় বাংলাদেশ। তবে পাকিস্তান তার পরাজয় মেনে নিতে না পেরে সদ্য স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখে। সেসব মোকাবেলা করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। 7% জিডিপি গ্রোথ বাংলাদেশে হলো। যাদেরকে ডিফাই করে বাংলাদেশ স্বাধীন করলেন, তারা ষড়যন্ত্র করে তাকে 15 আগস্টে হত্যা করলো। এই শোককে আমরা শক্তিতে পরিবর্তন করেছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি, এটাকে অনেকে বলছে অসাধারণ, অনেকে বলছে অবিশ্বাস্য। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথমে 21 বছর, এরপর আরও 7 বছর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে ক্ষমতার বাইরে রাখা হয় ষড়যন্ত্রের মাধ্যমে। ষড়যন্ত্র এখনো চলছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যখন আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, তাই সে যারা ষড়যন্ত্র করেছিল, নিশ্চয়ই তারা অনেকে নাই, অনেকে মারা গেছে, এবং নিশ্চয়ই যারা করছিল তারা হয়তো বুঝতে পেরেছে যে না, যে জাতি নিজের পায়ে দাঁড়াতে চায়, দাঁড়িয়ে এগোতে চায়, যে বাংলাদেশকে, বাঙালি জাতিকে 1000 বছর যা নিষ্পেষিত করেছিল, সেই বাঙালি কিন্তু আজকে উঠে দাঁড়িয়েছে। কোন ষড়যন্ত্রই কিন্তু বাংলাদেশকে ঠিক রাখতে পারবে না। তারা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে পরাজিত বিদেশি শক্তির ষড়যন্ত্র অব্যাহত থাকলেও তা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে এখন আছেন আমাদের সাথে মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। উজমা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে ক্রিকেটের খবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার ভোরে ক্রাইস্টচার্চে পৌঁছান ক্রিকেটাররা। করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় এবার 7 দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম টাইগার্সকে। সাম্প্রতিক খারাপ সময় কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। অ্যাশেজের প্রথম টেস্টের লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম, যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের এখন। যদিও জিনিসটা টাফ হবে, কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি। অ্যাশেজের প্রথম টেস্টের লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। জরুট ও ডেভিড মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজেদের প্রথম ইনিংসের শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে ইংলিশরা। দিন শেষে তাদের সংগ্রহ 2 উইকেটে 220 রান। 7 উইকেটে 343 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 425 রান তোলে অজিরা। 278 রানে লিড পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের পেস দাপটে চাপে পড়ে ইংল্যান্ড। 23 রানে ইংলিশদের উদ্বোধনী জুটি ভাঙেন মিচেল স্টার্ক। 61 রানে অধিনায়ক কামিন্সের বলে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। কিছুটা ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। শক্তভাবে দলের হাল ধরেন 2 ব্যাটসম্যান ডেভিড মালান এবং জরুট। দিনের শেষ পর্যন্ত এই পার্টনারশিপ 159 রান তুলেছে। দুজনই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। দিন শেষে মালান 80 এবং রুট 86 রানে অপরাজিত আছেন। টেস্ট ক্রিকেটের 2 চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যখন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তুমুল লড়াই নিয়ে মাঠে ব্যস্ত, তখন গ্যালারিতে ভিন্নধর্মী এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট দুনিয়া। তৃতীয় দিনের খেলা চলার সময় গ্যালারিতে ইংলিশ সমর্থক গোষ্ঠী বর্মি আর্মির সদস্য রব হেল অস্ট্রেলিয়ান তরুণী নাটালিকে নাটকীয় কায়দায় প্রেম নিবেদন করে বসেন। 4 বছরের পরিচয়ের দাবিতে প্রেমিকার আঙ্গুলে বিয়ের আংটি পরাতে চান হেল। অমন আবেগী ভালোবাসার আহ্বান ফেরাতে পারেননি নাটালি। আনন্দ চিত্তেই অনামিকায় গ্রহণ করেছেন ইংলিশ প্রেমিকের আংটি। সাময়িকভাবে ক্রিকেট থেকে চোখ সরিয়ে গ্যালারির দর্শকরা উৎসাহ জুগিয়েছেন এই রোমান্টিক যুগলকে। চ্যানেল 7-এর ধারাভাষ্যকার জেমস ব্রাইস জুটিকে অভিনন্দন জানাতে গিয়ে রসিকতার সুরে বললেন, আজ মাঠে কোনো কিছু ঘটতে আর বাকি নেই। 14 ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে 6 জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এশিয়ার সেরা 5 দল ভারত, পাকিস্তান, জাপান, সাউথ কোরিয়া এবং মালয়েশিয়া অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারবে। এরই মধ্যে সব ধরনের আয়োজনও সম্পূর্ণ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাকিটা জানাচ্ছেন সাদি মাহমুদ। 6 জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমন আসরে স্বাগতিক হিসেবে অংশগ্রহণের সুযোগ হয়েছে বাংলাদেশের, যেখানে এশিয়ার সেরা দলগুলোর সাথেই টক্কর দিতে হবে টিম বাংলাদেশকে, যারা শুধু এশিয়ার সেরা নয়, বিশ্ব র্যাঙ্কিংয়েও আছে সেরাদের কাতারে। আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে র্যাঙ্কিংয়ের 17 নম্বরে থাকা জাপানের সাথে মুখোমুখি 38 নম্বরে থাকা বাংলাদেশ। জাপানের সাথে লড়াই করলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হারতে হয়েছে স্বাগতিকদের। 4 গোল হজম করার পাশাপাশি দিতে পেরেছে একটি মাত্র গোল।
তুলনামূলক শক্তিশালী দলের সাথেই লড়াই করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশও প্রস্তুত নিজেদের সেরা খেলাটি খেলতে। এশিয়ার বৃহত্তম টিমগুলো, বড় টিমগুলো খেলছে এখানে, যাদের র্যাঙ্কিং আমাদের থেকে অনেক উপরে। তো সেই জন্য আমরা আশা করি আমাদের খেলোয়াড়রা এই টুর্নামেন্ট খেলে লাভবান হবে। একটাই, তারা অভিজ্ঞতা অর্জন করবে, তারা বিদেশি বড় খেলোয়াড়দের সাথে খেলতে পারবে এবং এখান থেকে হয়তো আমাদের ভবিষ্যতের জন্য আমরা আমাদের পরিকল্পনাগুলো সাজাতে পারব। করোনাকালীন সময়ে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। দর্শকরা খেলা দেখতে পারবেন বিনামূল্যে। বাংলাদেশে আয়োজনের কারণেই আমরা কিন্তু বাংলাদেশ এখানে খেলতে পারছি, নাহলে কিন্তু বাংলাদেশ এখানে খেলার সুযোগ ছিল না। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা বিভিন্ন দেশ অর্থাৎ ইন্ডিয়া, সিঙ্গাপুর এরা অনেক চেষ্টা করছিল ওনারা নেওয়ার জন্য, কিন্তু এশিয়ান হকি ফেডারেশন সেটা আমাদেরকে দিয়েছে। আমরা কোভিড নিয়ে খুবই কেয়ারফুলি কাজ করছি এবং আমাদের যে টিমগুলো থাকবে 2টি হোটেলে থাকবে, তারা বাই বাবলে থাকবে। প্রত্যেকটা খেলোয়াড় এয়ারপোর্ট থেকে হোটেলে ঢুকবে, হোটেল থেকে স্টেডিয়াম আসবে, স্টেডিয়াম থেকে হোটেলে যাবে, বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। 14ই ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের 10-এ থাকা মালয়েশিয়া। প্রথম দিন রয়েছে আরও 2টি ম্যাচ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। শনিবার শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। এরই মধ্যে সব দল ঢাকায় অনুশীলনও শুরু করেছে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও শ্রীলঙ্কা। কমলাপুরের বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7টায় মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। অনূর্ধ্ব 18 সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং রানার্স আপ নেপাল। অনূর্ধ্ব 19 সাফের মধ্য দিয়ে দুই দল আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে। 30শে নভেম্বর থেকে সাফ প্রস্তুতি শুরু করেছে স্বাগতিকরা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মারিয়া মান্ডা। স্বাধীনতা কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 4-0 গোলের জয় পেয়েছে তারা। বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো বিদেশি ফুটবলার নেই, এরপরও তারা ম্যাচের শুরুতে ঢাকা আবাহনীর বিপক্ষে ভালোই লড়ছিল। আবাহনীর প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে 44 মিনিট। ড্যানিয়েল কালিন্দ্রসের দুর্দান্ত গোলে লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী। বিরতি থেকে ফিরে আরও 3বার গোল উৎসব করে আকাশে নীলরা। জোড়া গোল করেন কলিন্দ্রস এবং একটি করে গোল করেন জীবন ও ইমন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে উজমার কাছে। মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বিএনপির অমানবিকতার বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি উদারতা দেখিয়ে যাচ্ছেন। বিএনপির উচিত এ থেকে শিক্ষা নেওয়া। জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে জানান তিনি। জনগণের মানবাধিকার রক্ষায় নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। আয়োজনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান আম উবায়দুল মুক্তাদির চৌধুরী, ঢাকার ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্টসেল সহ অনেকে। প্রদর্শন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি। সেই যারা এই অমানবিকতা প্রদর্শন করেছে তাদের প্রতি যে মানবিক আচরণ, যে মানবিকতা আমাদের নেত্রী দেখিয়েছে, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছু আছে। প্রিয় দর্শক, এবার নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাত অটোস বিরতি এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 54 অভিবাসন প্রত্যাশী নিহত, আহত 58 জনের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে? ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল ফিজিক্সের প্রতিষ্ঠাতা ডক্টর গোলাম আবু জাকারিয়া।
বক্তব্য রাখেন EIU এর উপাচার্য অধ্যাপক ডক্টর চৌধুরী মুফিজুর রহমান, সম্মেলনের চেয়ারপারসন ডাক্তার হাসিন অনুপমা আজহারি ও অন্যরা। বক্তারা বলেন, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় চিকিৎসা পদার্থবিদ্যা গবেষণার বিস্তৃত ক্ষেত্র বাংলাদেশ। ক্যান্সার চিকিৎসায় অসংখ্য রোগীর কল্যাণ নিশ্চিত করতে পারে চিকিৎসা পদার্থবিদ্যা গবেষণা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। মাদারীপুর সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়েছে। এর মধ্যে হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। নবনির্মিত 250 শয্যা হাসপাতালটি চালু হলে জেলার চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন মাদারীপুরবাসী। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। 1876 সালে প্রতিষ্ঠিত জরাজীর্ণ 100 শয্যার এই সরকারি হাসপাতালই মাদারীপুরবাসীর চিকিৎসার ভরসাস্থল। দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়েছে। নতুন 6 তলা ভবনটি এখন করোনা ইউনিট ও করোনা ভ্যাকসিন দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। দ্রুত হাসপাতালটি চালুর দাবি মাদারীপুরবাসীর। শয্যার সংখ্যা কম থাকায় অনেক সময় দেখা যায় ফ্লোরে পানি সবাই অনেক সময় চিকিৎসা করা হয়। 250 জায়গায় হয় তাহলে এরকম ডাক্তার সংখ্যা বাড়বে, বেড সংখ্যা বাড়বে, এরকম রোগীদের অনেক সুযোগ সুবিধা হবে। ছোটখাটো অসুখ হলে আমাদের চলে যাওয়া লাগে ফরিদপুর বা বরিশাল বা অথবা ঢাকায়। আমাদের মাদারীপুর যদি 250 বেডটা চালু হয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকিব। 250 শয্যার হাসপাতালটিতে থাকছে আধুনিক অপারেশন থিয়েটার, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট, উন্নত মানের প্যাথোলজি, সিটি স্ক্যান মেশিন ও লিফট সহ আধুনিক সব ব্যবস্থা। এখনো তার জনবল, পথ্য, ঔষধ এগুলোর অনুমোদন হয়নি। এগুলোর অনুমোদন হওয়ার পরে তাও পরে 250 শয্যার কার্যক্রম চালু করা সম্ভব হবে। অন্য চিকিৎসকের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে। হাসপাতাল পুরোপুরি চালু হলে জেলাতেই সব স্বাস্থ্যসেবা পাওয়া যাবে বলে মনে করছেন মাদারীপুরবাসী। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবারে ঐক্য.com.bd এসএমই মেলা সংবাদ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং কোভিড-19 মহামারীতে ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে নবম জাতীয় এসএমই মেলা। 8 দিনের মেলার 6ষ্ঠ দিনে ছিল উপচে পড়া ভিড়। আয়োজকরা আশা করছেন জাতীয় পর্যায়ের এই মেলাকে আগামীতে আন্তর্জাতিক মেলায় পরিণত করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন যাযাবর মিন্টু। ছুটির দিনে মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য নিয়ে উদ্যোক্তারা মেলায় এলেও চামড়া ও চামড়াজাত পণ্যের স্টলগুলিতে ক্রেতা সমাগম ছিল তুলনামূলক বেশি। নিজেদের উৎপাদিত পণ্য দেশি বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করায় খুশি উদ্যোক্তারা। সুন্দরভাবে এসএমই মেলাটা জমে উঠেছে। আমরা আশা করছি যে অবশ্যই আমাদের এক্সপেকটেশনটা ফুলফিল হবে। কাস্টমারের যে মুভমেন্টটা এটা অনেক ভালো, সবাই কেনাকাটা করার জন্য আসছে। প্রথম 3 দিন আসলে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে একটু সমস্যা হয়েছিল, বাট এখন আজকে মোটামুটি সারা আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। দর্শনার্থীদের আজকে প্রচুর সাড়া পাচ্ছি আমরা, আর এখান থেকে আমরা এক্সপোর্টেরও সাড়া পাচ্ছি। একই ছাদের নিচে পছন্দের পণ্য পেয়ে ক্রেতারা উচ্ছ্বসিত। এখানে প্রোডাক্টগুলো অনেক ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আমি পার্সোনালি আসি লেদারের প্রোডাক্টের জন্য বেশি। ক্রেতাদের উপস্থিতি আশা আলো দেখাচ্ছে আয়োজকদের। জাতীয় এই মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা তাদের। আগামীতে এই মেলাকে আরো অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং এই মেলা জাতির কাছে খুব গ্রহণযোগ্য হবে এবং এর মাধ্যমে আমরা এটাকে আন্তর্জাতিক মেলা হিসাবে রূপান্তরিত করতে পারবো। 12 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 54 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে চিয়াপাস শহরের ওই ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে 58 জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর। শতাধিক অভিবাসন প্রত্যাশীকে বহনকারী ট্রাকটি একটি বাঁক ঘোরার সময় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের বেশিরভাগই হন্ডুরাস ও গুয়েতেমালা থেকে আসা। ওই দুর্ঘটনাকে খুবই বেদনাদায়ক বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ইমানুয়েল লুপেজ। চিয়াপাসের এই সড়কটি অবৈধ অভিবাসন প্রত্যাশীদের চলাচলের একটি প্রধান রাস্তা। আইওএম এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র মেক্সিকোর এই সীমান্তে চলতি বছর 650 জনের মৃত্যু হয়েছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বিমান আবিষ্কারের 118 বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে মহাকাশ বিজ্ঞান উৎসব। বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে 3 দিনের এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। প্রদর্শনীতে শিল্পী আহসান হাবিব, কবির জামি, আরিফ আহমেদের পেইন্টিং, ফটোগ্রাফি এবং কার্টুন আঁকা শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এই উৎসব। 12 ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মহাকাশ বিজ্ঞান উৎসব। এবারে অর্থনীতি সংবাদ। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রংপুরে ও খুলনায় নানান কর্মসূচি পালন করেছে কাস্টমস ও ভ্যাট কমিশনারেট। রংপুরে কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার শওকত আলী সাদি সভাপতিত্বে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। পরে সেবা, উৎপাদন ও ব্যবসা ক্যাটাগরিতে রংপুর বিভাগের 14 জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা দেওয়া হয়। খুলনায় জেলা ও খাত ভিত্তিক সর্বোচ্চ 11 জন মূসকদাতাকে সম্মাননা দিয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার শামসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রদ্যুৎ কুমার সরকার, মংলা কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ নিয়াজুল রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে বেগম রোকেয়া দিবসে 5 জন সফল নারীকে জয়িতা পদক দেওয়া হয়েছে। মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। 5টি ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন ডক্টর সাইদা আঞ্জু, শেফালি বেগম, নূপুর সরকার, মনোয়ারা বেগম ও মর্জিনা পারভিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মোহাম্মদ আশরাফুল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ঠাকুরগাঁও চিনিকল এলাকা পরিণত হয়েছে খেজুর গুড়ের উৎপাদন ক্ষেত্রে। চিনিকলের 600 খেজুর গাছকে ঘিরে ধুম পড়েছে রস সংগ্রহ ও গুড় তৈরির। প্রতিদিন 80 কেজি গুড় যাচ্ছে বাজারে। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ঠাকুরগাঁও চিনিকলের বাগানে মোট 600 খেজুর গাছের মধ্যে প্রতিদিন 400 গাছ থেকে প্রতিদিন সংগ্রহ হচ্ছে গড়ে 500 লিটার রস। এই রস থেকে তৈরি হচ্ছে গুড়। এখানে প্রতি সকালেই জমছে ক্রেতা ও দর্শনার্থী। রস খাইলাম, খুব ভালো লাগলো। গুঁড়ো খাইলাম এখান থেকে, খুব সুস্বাদু, খুব ভালো লাগলো। মনোমুগ্ধ পরিবেশ, খুব সুন্দর লাগলো, সুন্দর আবহাওয়া, সাথে খেজুরের রস খেলাম এবং খুবই সুস্বাদু।
ছোট্ট একটা শহর, এই শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা বা এই শীতের সকালে উঠে আসা সবকিছু মিলে খুবই ভালো লেগেছে এখানে এসে। রাজশাহীর একদল গাছি গোটা মৌসুমের জন্য 40,000 টাকায় লিজ নিয়েছেন এসব খেজুর গাছ। তারা বলছেন রস সংগ্রহ থেকে গুড় তৈরি পর্যন্ত সবখানেই অনুসরণ করা হচ্ছে শুদ্ধতা। দুপুর 12টার থেকে গাছ লাগানো শুরু করি, তার 3টার পর থেকে নামাই, আর 5টার সময় জাল ধরাই, 9টার দিক থেকে শুরু গুড়, 9টার দিক গুড় হয়ে যায় আর কি। রস খাওয়ার জন্য যে আপনার নেটের ব্যবস্থা আছে গাছে, যেগুলো রস আমরা রাখি খাওয়ার জন্য ওইগুলা নেট লাগাই দিই। এদিকে রস ও গুড়ের উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। প্রতিদিন ভোরে দূর দূরান্ত থেকে লোকজন আসেন। বর্তমান যে চাহিদা রয়েছে খেজুর গুড়ে, এটা আরও আমরা এটা পূরণ করতে পারবো বলে আশা ব্যক্ত করছি, এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে কীভাবে আরও মোটিভেট করা যায় এবং সব পক্ষকে নিয়ে এটা উৎপাদন বাড়ানোর জন্য আমরা চেষ্টা চালাবো। যেহেতু এই এলাকার মাটি খেজুর চাষের জন্য খুবই উপযোগী মনে হয়েছে আমাদের কাছে, সুতরাং আরও অন্যান্য কৃষক যদি এই উৎপাদনে এগিয়ে আসেন তাহলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। চিনিকল কর্তৃপক্ষ বলছেন খেজুর রস ও গুড়ের উৎপাদনকে ঘিরে নানামুখী চিন্তাভাবনা রয়েছে তাদের। ইলিয়াস কমল, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কয়লা বিদ্যুৎ বিনিয়োগ ফিরিয়ে দিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে $12 বিলিয়ন বিনিয়োগ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানি করার মহাপরিকল্পনা করা হয়েছে। শমিক আহমেদের রিপোর্ট। দেশে পরিবেশ বান্ধব প্রযুক্তি থেকে মোট উৎপাদনের 5% বিদ্যুৎ আসছে। এর 3% সৌর ও 2% জলবিদ্যুৎ। চাহিদার বাকি অংশ উৎপন্ন হয় জ্বালানি তেল, কয়লা ও গ্যাস থেকে। আগামী 2 দশকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন 35% বাড়াতে চায় সরকার। এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যেমন আমাদের হাতে হয়তো সোলার আছে, আমরা উইন্ডে কাজ করতেছি, তো সোলারেরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। আমরা তো এতদিন গ্রাউন্ড মাউন্টেড সোলার করতাম, তো এরপরে আমরা একটু ইনোভেটিভ সলিউশনে যাচ্ছি, যেহেতু আমাদের ল্যান্ড স্কারসিটি আছে। আপনার উইন্ড এনার্জিতে ধরেন একটা উইন্ড ম্যাপ তৈরি করা হয়েছে, এই কাজগুলো সঠিকভাবে করতে পারি অন্তত 5000 মেগাওয়াট উইন্ড থেকে আমরা আশা করতে পারি। তারপর মেরিন রিনিউয়েবল এনার্জি যেটা সম্ভাব্যতা কীরকম সেই বিষয়েও আপনার প্রক্রিয়াধীন আছে এটা ফিজিবিলিটি। কারণ হচ্ছে কি, কম্প্রিহেনসিভ প্ল্যান করার জন্য আপনার রিসোর্স ম্যাপিং দরকার। সমস্ত ধরনের ফসিল ফুয়েলের দাম কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে, কিন্তু আমাদের এই জিডিপি গ্রোথকে ধরে রাখতে হবে। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে হাজার হাজার, আমাদের লোকজনকে চাকরি সুযোগ সুবিধা বাড়াতে হবে। সো আলটিমেটলি সেই জায়গাতে চিন্তা করতে গেলে আমাদের পাওয়ার দরকার, হ্যাঁ, এনার্জি দরকার, মোর রেজিলিয়েন্ট এনার্জি দরকার, মোর ক্লিন এনার্জি দরকার। এই কারণে আমরা কি বলছি, আমরা বলছি যে 2041 সালের মধ্যে 40% আমাদের পাওয়ার হবে আমরা রিনিউয়েবল এনার্জির থেকে। আমরা সেভাবে চিন্তা ভাবনা করছি, প্ল্যান করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা ফান্ড করেছেন। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনেও উন্নয়নশীল দেশগুলোকে ক্লিন এনার্জি প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি মেলেনি। এখানে যদি আমরা 100 মেগাওয়াট সোলার পাওয়ার করতে চাই গ্রিড টাইপ, তাহলে আমার 350 একর জমি লাগে নন এগ্রিকালচার ল্যান্ড, যেটা আমাদের জন্য সাংঘাতিক এক্সপেন্সিভ। সুতরাং আমাদের এখানে টেকনোলজি কি আসা উচিত, এই বিষয়গুলিকে আমাদের মাথায় আনতে হবে। আমরা রিসেন্টলি 10টা কোল পাওয়ার প্ল্যান্ট থেকে সরে আসছি না আমরা, এবং প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট অপরচুনিটিকে আমরা ফিরিয়ে দিয়েছি। সো আমার এটা অল্টারনেটিভ কী করবে তারা? বিশ্বকে আসতে হবে যে আমাদের দেশকে যদি সাস্টেনেবল করতে হয় এই জায়গায় তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা ইনভেস্টমেন্ট চাচ্ছি, আমরা টেকনোলজি সাপোর্ট চাচ্ছি ভবিষ্যতে। সৌর ও বায়ুবিদ্যুৎ বাংলাদেশের জন্য ব্যয়বহুল হওয়ায় প্রতিবেশী দেশগুলো থেকে জলবিদ্যুৎ সহ বিকল্প জ্বালানির উৎসের খোঁজে রয়েছে সরকার। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জাপানের সঙ্গে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়া। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তিটি ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বিষয়টি অনুমোদন দিয়েছে সাউথ কোরিয়ার পার্লামেন্ট। এই চুক্তি বাস্তবায়ন হলে অনেক পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে 15টি দেশ। ধীরে ধীরে 90% পণ্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার আওতায় আসবে বলেও আশা করা যাচ্ছে।
প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। রাজস্ব বাড়াতে নতুন করদাতাদের অন্তর্ভুক্ত করতে অর্থমন্ত্রীর তাগিদ, কর্মকর্তা ও করদাতা দুপক্ষকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছেই। এই শীতে ত্বক হবে কোমল সহজেই, কারণ পন্ডস বডি লোশন ইজি প্যাক এখন মাত্র 50 টাকায়। চলছে দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট শো টফি স্টার সার্চ। সবগুলো এপিসোড উপভোগ করতে ডাউনলোড করো টফি। এখন বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই, প্রতি মাসে 2টি বিদ্যুৎ বিল। আর অন্য সব বিল যত খুশি তত, সব সময় সব প্রয়োজনে বিকাশ। রাকিব, গোসল গরম পানি দিয়ে নয় তো। ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে, নয়তো যে ঘরে আছে ডেটলের ব্যবহার ওই ঘরেরও কম হয়। শীতেও প্রতিদিন ডেটল, যা দেয় সর্দি কাশির মতো 100 রোগবাহী জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার ভরসা শুধুই ডেটল সুরক্ষা। নতুন ডেটল শাওয়ার জেল। ডেটল সুরক্ষা এখন শাওয়ার জেলে। আপলোড দাও। আপলোড হয়ে গেছে। ভেরি গুড। স্ট্রিমিং। তাই বলে 3 বার? হ্যাঁ, টানা 3 বার ওকলা স্পিড টেস্টে দেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে সবচেয়ে বেশি 4G স্পিড। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই ফন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। চলছে দেশের সবচেয়ে বড় ট্যালেন্ট শো টফি স্টার সার্চ। সবগুলো এপিসোড উপভোগ করতে ডাউনলোড করো টফি। ভালো থেকো। ভালো তো থাকবেই, এবং তা অনেক দিন। কনকার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকার ফ্রিজ। এখন বিল বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই, প্রতি মাসে 2টি বিদ্যুৎ বিল। আর অন্য সব বিল যত খুশি তত, সব সময় সব প্রয়োজনে বিকাশ। আপলোড দাও। আপলোড হয়ে গেছে। ভেরি গুড। স্ট্রিমিং। তাই বলে 3 বার? হ্যাঁ, টানা 3 বার ওকলা স্পিড টেস্টে দেশের ফাস্টেস্ট নেটওয়ার্ক বাংলা লিংকে সবচেয়ে বেশি 4G স্পিড। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। এখন না মিটিং, চলো। নরসু ক্ষুধার জ্বালা সুপে মেটা। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। পুরনো করদাতাদের চাপ দিয়ে লক্ষ্য পূরণের চেষ্টা না করে নতুনদের করজালে আনার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর নবনিযুক্ত প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। পরে দোয়া শেষে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোহসিন হোসাইনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃন্দ। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ ভিয়ারিয়াল নাপোলির কাছে হেরে ইউরোপা লিগের গ্রুপ পর্ব থেকে লেস্টার সিটির বিদায়। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। তুমি জানো আমি কে? হ্যাঁ, সম্মানিত
যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুকবন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থেকে নিন, যা মনকে করে তোলে তাজা। সারাদিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার সময় কই, ফলাফল শুষ্ক ত্বক। এজন্য আমার চাই ভ্যাসলিন ডিপ রেস্টোর। এতে আছে ভ্যাসলিন জেলি, যা প্রচন্ড শীতেও ত্বকে দেয় 6 গুণ দীর্ঘস্থায়ী ময়শ্চারাইজেশন আর দেয় সুস্থ ও সতেজ ত্বক সারাদিন। আমার কাজ তো শেষ, কিন্তু ভ্যাসলিনের কাজ চলছেই। আজকে যেই দোকানে যাই রিচার্জ করেলেন দাদু। নিজে যেতে পারলে আর ত্বক কইতে আমার স্মার্ট দাদু, ব্যালেন্স রিচার্জ করতে দোকানে যেতে হবে কেন? গ্রামীণ ফোনের রিচার্জের দোকান তো এখন মোবাইলে। দাও দেখাচ্ছি। যখন যেখানে খুশি মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যায় খুব সহজেই। তুই তো আমারে একেবারে স্মার্ট বানাই দিলি দাদু। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বককে শীতের শুষ্কতা থেকে সুরক্ষিত রাখে। 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ত্বকের যত্নে মায়ের স্পর্শের মতোই বিশুদ্ধ। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।